স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা করেছিলাম জাতীয় শক্তি নিয়ে, আজকে আমরা করব জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা। স্বার্থ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কি ব্যক্তি জীবন কি রাষ্ট্র জীবনে। আমরা দেখতে পাই যে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। যেমন শিক্ষক পাঠদান করে, তার পাঠের শেষে সে একটা পারিশ্রমিক পায়, ঠিক সেইভাবে কৃষক তার কাজের শেষে একটা মূল্য পায়। এইভাবে প্রত্যেকটা ব্যক্তিই স্বার্থ নিয়ে চলতে থাকে। যেমন রাজনৈতিক নেতারা, তাদেরও একটা স্বার্থ রয়েছে। তারা দেখায় রাজনীতি করে সমাজ সেবা করছে, অন্যদিকে তারা যে দলের হয়ে প্রতিনিধিত্ব করে সেই দলের লক্ষ্য থাকে কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখল করব। তাহলে এখানেও তাদের একটা স্বার্থ রয়েছে। ঠিক সেইভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও জাতীয় স্বার্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের স্বার্থ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এই আন্তর্জাতিক সম্পর্কের গড়ে তোলার ক্ষেত্রে জাতীয় স্বার্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই জাতীয় স্বার্থকে রাষ্ট্রগুলি প্রয়োগ করে কোন পদ্ধতিতে? সেটা হলো বিদেশ নীতির মাধ্যমে। তাই আমাদের আজকের পাঠ্য বিষয় জাতীয় স্বার্থ, কিভাবে একটা রাষ্ট্র তার জাতীয় ক্ষমতা বৃদ্ধি করে, এই জাতীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে তার স্বার্থগুলোকে কিভাবে পরিপূর্ণ করে, সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। আজকে আমরা জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করব। প্রথমেই জাতীয় স্বার্থের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। জাতীয় স্বার্থের সমন্বয়। প্রতিটি রাষ্ট্রই সার্বভৌম, অর্থাৎ তার ভিতরে এবং বাইরে সম্পূর্ণরূপে সে স্বাধীন। কোনো রাষ্ট্রই তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনো বিষয়েই নিয়ন্ত্রণ করতে পারে না। এই রকম সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। আজকের পৃথিবীতে এই আন্তর্জাতিক সম্পর্কে বা সম্পর্ককে অস্বীকার কোনো রাষ্ট্রই করতে পারে না বা করা সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট, জাতীয় স্বার্থ বিদেশ নীতির কেন্দ্রবিন্দু। অবশ্যই প্রত্যেকটা দেশ তার স্বার্থকে কিভাবে প্রয়োগ করবে আন্তর্জাতিক ক্ষেত্রে, তার কৌশলটা কি? সেই কৌশলটা হচ্ছে বিদেশ নীতি। কারণ একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে তার নিজের জাতীয় স্বার্থের সমঝোতা করতে অস্বীকার করে না। কার্যক্ষেত্রে এই সমঝোতা একটি রাষ্ট্রের বিদেশ নীতির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তাই জাতীয় স্বার্থকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা সম্ভব নয়। এ থেকেই জাতীয় স্বার্থের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা আমরা উপলব্ধি করতে পারি। এরপরে আমরা জাতীয় স্বার্থের সংজ্ঞা এবং স্বরূপ নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক বিশারদ প্যাডেলফোর্ড ও লিঙ্কনকে অনুসরণ করে
জাতীয় স্বার্থের সংজ্ঞা দেওয়া যায় এইভাবে। সাধারণভাবে বলা যায় যে একটি দেশের সরকারি নেতৃবর্গ ও জনসাধারণ যে কোনো সময়ে যাকে তাদের জাতীয় স্বাধীনতা, জীবনধারা, ভৌগোলিক নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণের জন্য অত্যাবশ্যক বলে মনে করে, তাই হলো জাতীয় স্বার্থ। এর অর্থ এই যে যেসব দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, অবস্থান ও লক্ষ্যকে একটি জাতির অস্তিত্ব, বিকাশ, নিরাপত্তা ও সার্বিক কল্যাণের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় বলে গণ্য করা হয় এবং যাদের অগ্রগতি ও সুরক্ষার জন্য রাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করে, তাদেরই জাতীয় স্বার্থ হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে সংজ্ঞা এবং তার স্বরূপ আলোচনা করে আমরা বুঝতে পারলাম জাতীয় স্বার্থ বিষয়টি কী। এরপরে আমরা জাতীয় স্বার্থের একাধিক উৎস নিয়ে আলোচনা করতে পারি। জাতীয় স্বার্থের উৎসকে আমরা দুই ভাগে ভাগ করব, যেমন স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। জাতীয় স্বার্থ এখানে শুধু স্বৈর শাসক যা নিরূপণ করবে সেটাকেই জনগণকে মুখ বুজে মেনে নিতে হয়। এর উৎস একমাত্র স্বৈরতান্ত্রিক শাসক। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জাতীয় স্বার্থ শুধু খালি শাসকরাই নির্ধারণ করে না, তার সাথে সাথে জনগণও জাতীয় স্বার্থ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই কারণে আমরা দেখতে পাই গণতন্ত্রে সাধারণত্বে সাধারণ স্বার্থ নিরূপণে সংবাদপত্র, জনমত প্রকাশের বিভিন্ন মাধ্যম, সংসদ, শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, শিল্পপতিদের সংগঠন এবং আরও নানা সংস্থা সাধারণ স্বার্থকে সংগঠিত রূপ দিতে তৎপর হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় স্বার্থ যদি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়, শুধু সেখানে শাসকের কথাই শেষ কথা জাতীয় স্বার্থের ক্ষেত্রে। যেমন হিটলার, মুসোলিনির কথা বলা যায়। অন্যদিকে আধুনিক ক্ষেত্রেও আমরা যদি দেখি, চীনের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু চীনের শাসকদের কথাই শেষ কথা, সেখানে জনগণের কথাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। আবার আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের দিকে তাকাই, সেখানে শাসক, জনগণ, বিভিন্ন সংগঠন সবাইকেই গুরুত্ব দিয়েই জাতীয় স্বার্থ নির্ধারণ করা হয়। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে জাতীয় স্বার্থ সম্পর্কে সমস্যা দেখা দেয়। যেমন ভারতের ক্ষেত্রে ভারতবর্ষে উদারীকরণ ও বিশ্বায়নকে কেউ কেউ যেমন জাতীয় স্বার্থের অনুকূল বলে মনে করে, তেমনি আবার কেউ কেউ এই সম্পর্কে বিরূপ মত পোষণ করে থাকেন। তাহলে জাতীয় স্বার্থ প্রসঙ্গে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এটাই জাতীয় স্বার্থ একদম নিচুতলার মানুষ থেকে শাসক প্রত্যেককেই অংশগ্রহণ করতে পারে নির্ধারণ করে। এরপরে আমরা জাতীয় স্বার্থকে দুভাগে ভাগ করে থাকি। মৌলিক জাতীয় স্বার্থ, এই মৌলিক জাতীয় স্বার্থের মধ্যে পড়ে রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ, রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি
ইত্যাদি বিষয়গুলি। আর 2 নম্বর হচ্ছে সাধারণ জাতীয় স্বার্থ নির্ধারণ, যেমন কোনো সন্ধি, কোনো রাষ্ট্রের সম্পর্কে বাণিজ্যিক চুক্তি ইত্যাদি বিষয়গুলি থেকে থাকে। জাতীয় স্বার্থের ক্ষেত্রে এই মৌলিক জাতীয় স্বার্থ প্রত্যেকটা রাষ্ট্রই সব সময় গুরুত্বের চোখে দেখে। মৌলিক জাতীয় স্বার্থ ও সাধারণ জাতীয় স্বার্থ এই উভয় ধরনের স্বার্থই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে মৌলিক জাতি স্বার্থ নিয়ে দুটো রাষ্ট্র বা কয়েকটি রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। মৌলিক জাতীয় স্বার্থ ছাড়া বাকি সব স্বার্থ আর একটি শ্রেণীতে পড়ে, এটাকে বলা হচ্ছে সাধারণ জাতীয় স্বার্থ। এর গুরুত্ব মৌলিক জাতীয় স্বার্থের থেকে অনেকটাই কম। বিশ্ব রাজনীতি শান্তিতে সমৃদ্ধ হবে না যুদ্ধে আলোড়িত হবে, তা অনেকটাই নির্ভর করে এই জাতীয় স্বার্থের উপর। এক দেশের জাতীয় স্বার্থের সঙ্গে অন্য দেশের জাতীয় স্বার্থের সঙ্গতি বজায় থাকলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে। অন্যদিকে এক দেশের জাতীয় স্বার্থের সঙ্গে অন্য দেশের জাতীয় স্বার্থের সংঘাত দেখা দিলে বিশ্ব রাজনীতিতে যুদ্ধ দেখা দেয়। আমরা বিভিন্ন যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের সাথে চীনের যুদ্ধ, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, এগুলিকে যদি আমরা দেখে থাকি তাহলে বুঝতে পারি স্বার্থের সংঘাতের জন্যই যুদ্ধ বেঁধেছিল। এরপরে জাতীয় স্বার্থের নির্ধারক নিয়ে আমরা আলোচনা করব। জাতীয় স্বার্থের নির্ধারক 3টি ভাগে ভাগ করেছি। প্রথমেই হচ্ছে জাতীয় স্তরের উপাদান। জাতীয় স্তরের উপাদানগুলি হচ্ছে যেমন আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি, জনসাধারণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন এবং সাধারণ মূল্যবোধের পরিবর্তন ইত্যাদি জাতীয় স্বার্থকে বিশেষভাবে প্রভাবিত করে। অর্থাৎ জাতীয় স্তরে এগুলি জাতীয় স্বার্থের নির্ধারক হিসাবে কাজ করে। যেমন উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে একলা চলনীতি অনুসরণ করেছিল। বস্তুত এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে আমেরিকা সম্পূর্ণ নিরপেক্ষ ছিল, কিন্তু 1941 সালের ডিসেম্বর মাসে জাপান পার্ল হারবার আক্রমণ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র তার একলা চলো নীতি বর্জন করে এবং তারপর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে তার সক্রিয় ও শক্তিশালী ভূমিকা দেখা যেতে থাকে। এরপরে আমরা আন্তর্জাতিক স্তরের উপাদান নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক স্তরের নানা উপাদানও জাতীয় স্বার্থের নির্ধারক হিসাবে কাজ করে, যেমন বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিগত অগ্রগতির দ্বারা জাতীয় স্বার্থের প্রকৃতি নিয়ন্ত্রিত হয়। এইভাবে বিভিন্ন দেশের মতাদর্শগত অবস্থান, তাদের সমসজ্জার দ্বারাও জাতীয় স্বার্থ প্রভাবিত হয়। আরেকটি বিষয়,
জাতীয় স্বার্থ ও নৈতিক আদর্শ। একটি দেশের নৈতিক আদর্শগত নীতিও অনেক সময় তার জাতীয় স্বার্থের নির্ধারক হতে পারে। যেমন স্বাধীন ভারতবর্ষে গোড়ার দিকে ভারত রাষ্ট্র গান্ধীর অহিংস ও শান্তির নীতি বিশ্বস্তভাবে অনুসরণ করেছিল। এই কারণে এই পর্বে শান্তিকামী ভারতবর্ষ বিশ্ব শান্তি রক্ষায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই জন্য এই পর্বে জাতীয় সমরশক্তি বৃদ্ধি ও আধুনিকীকরণে ভারত সরকার যথার্থ উদ্যোগ নেয়নি। তবে 60-এর দশকে চীনা আগ্রাসনের পর থেকে গান্ধীবাদী নৈতিক অবদান কিছুটা হলেও পরিত্যক্ত হতে থাকে। স্বভাবতই ভারত রাষ্ট্র আজ সমরসজ্জায় বিশেষভাবে উন্নত, এমনকি এখন সে পারমাণবিক অস্ত্র সম্ভারের অধিকারী। তবে ভারত রাষ্ট্র এখনও নৈতিক আদর্শের অনুসারী। যেমন নির্জট আন্দোলনে নৈতিক আদর্শে তার অঙ্গীকার এখনও অটুট। স্বভাবতই ভারত রাষ্ট্র এখনও তার জাতীয় স্বার্থ রক্ষার্থে এমন কিছু করবে না যাতে তার এই অঙ্গীকার ব্যাহত হয়। কাজেই নৈতিক আদর্শ অবশ্যই কখনো কখনো জাতীয় স্বার্থের নির্ধারক হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম একটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্বকে বাড়িয়ে তুলতে পারে। এই জাতীয় স্বার্থ বৃদ্ধির জন্য যেমন দক্ষ প্রশাসকের দরকার, তেমন বুদ্ধিমান এবং সচেতন নাগরিকেরও প্রয়োজন। আজ এই পর্যন্ত। পরের ক্লাসে বিশ্বায়ন নিয়ে আমরা আলোচনা করব। যে গ্রন্থগুলি আমি আগেই বলেছি, নিমাই প্রামাণিকের ছায়া প্রকাশনী, রাষ্ট্রবিজ্ঞান এবং অনাদি মহাপাত্রের সুহৃদয় পাবলিশার্সের রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থগুলো তোমরা দেখবে এবং এই পয়েন্টসগুলো তোমরা ডেভেলপ করার চেষ্টা করবে এবং অ্যান্সার তৈরি করবে। করে ক্লাস যখন শুরু হবে, করোনার আবহাওয়া কেটে যাওয়ার পর, তখন আমাকে দেখাবে। এবং আজকের ক্লাসে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে এবং তা সাধ্যমতো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।